আমরা এই 19শে ফেব্রুয়ারি স্বামীজির যে ভারত প্রত্যাবর্তন তথা কলকাতা প্রত্যাবর্তন, ঘরের ছেলে, আমি এই কলকাতারই ছেলে, তিনি তো গর্বের সঙ্গে বলতেন এবং সঙ্গে সঙ্গে আমাদেরও গর্বিত করতেন। এটা আমরা গত বছর থেকে পালন করছি। বিশেষ করে এর আগে আমরা পালন করেছিলাম আমরা বলতে আমি রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে বলছি, এর আগে আমরা কিন্তু পালন করেছিলাম 1997 খ্রিস্টাব্দে, মানে স্বামীজির ভারত প্রত্যাবর্তনের 100 বছর যখন হয়েছিল, তখন রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে আমরা এই দিবসটিকে পালন করেছিলাম। এবং আমাদের মনে আছে যে ওই ইস্টার্ন রেলওয়ে সেই মানে যারা সাহায্য করছেন বিপুলভাবে সাহায্য করেছিলেন, সে একটা অভূতপূর্ব দৃশ্য হয়েছিল। মানে আমাদের মানে মনে হচ্ছে সত্যিকারেরই স্বামীজি আসছেন। আমাদের মনে আছে যে ট্রেনটি আসছে সব গ্রামের মধ্য দিয়ে, বহু লোক দূর থেকে ছুটে ছুটে আসছে গাড়িটিকে স্পর্শ করতে পারার জন্য, এবং যারা স্পর্শ করতে পারছে তারা কাছে এসে ফুল দিচ্ছে, কিন্তু দূর থেকে আসছে স্পর্শ করতে পারলো না, দেখা গেল যে তারাও ফুল ছুটছে। তা আমরা সেটি করেছিলাম স্বামীজির ভারত প্রত্যাবর্তনের 100 বর্ষ উপলক্ষে। এরপর থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে গত বছর থেকে এই 19শে ফেব্রুয়ারি তারিখটি মানে উদযাপিত হচ্ছে। কারণ 2023 সালে এতদিন পরে এটি হচ্ছে বরানগর মঠকে যদি আমরা প্রথম মঠ ধরি, তাহলে আলমবাজার মঠটা হচ্ছে দ্বিতীয় মঠ। এটার বিরাট গুরুত্ব। এখানে সংঘ আরো বেশি সংঘীভূত হয়েছে বলা যেতে পারে, এখন সবাই আছে। এবং আলমবাজার মঠ তার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, স্বামী বিবেকানন্দ 1890 খ্রিস্টাব্দেই অখণ্ডানন্দজিকে নিয়ে পরিব্রাজক যাত্রায় চলে গেলেন। ওই অখণ্ডানন্দজিকে বলেছিলেন, মাকে প্রণাম করেছিলেন, মা তখন বেলুরের কাছে ঘুষুরিতে ছিলেন। সেখানে গিয়ে প্রণাম করে দুজনে আশীর্বাদ নিলেন। প্রথমে স্বামী বিবেকানন্দ মাকে প্রণাম করলেন, মাকে প্রণাম করে বললেন যে মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই ফিরবো, নাহলে এই। সঙ্গে সঙ্গে মা চমকে গেলেন, সে কি বাবা? তখন অখণ্ডানন্দ এই স্বামীজি বুঝলেন যে সিসি মাকে এই কথাটা বলা ঠিক হয়নি, আবার সামলে নিয়ে বললেন, না মা, আপনার আশীর্বাদে শিগগিরই ফিরে আসবো, এটা বললেন। এরপরেই অখণ্ডানন্দজি মহারাজ মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ দিলেন। মা তখন অখণ্ডানন্দজিকে বললেন যে তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, দেখো বাবা নরেনের যেন খাওয়ার কষ্ট না হয়। এই যে সর্বস্ব, এটা একটা বিরাট ব্যাপার। সর্বস্ব মানে এরকম এই ঠিক এরকম কথা শ্রী ঠাকুরও বলেছিলেন স্বামীজির সম্বন্ধে। মহেন্দ্রলাল সরকার এই প্রথম স্বামীজিকে দেখছেন, মানে নরেন্দ্রনাথকে দেখছেন, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এসছেন, ঠাকুরকে গান শোনাচ্ছেন একের পর এক গান। ঠাকুর তো নরেনের গান শুনতে খুব ভালোবাসতেন, বলতেন যে নরেন গান করলে ভেতরে যে আছে সে যেন ওই যে সাপুরে বাঁশি বাজালে যেমন সাপ ফনা তুলে ধরে, আমার ভেতরের সত্তাটা একদম যেন ওইরকম খাড়া হয়ে যায়। তো ওই গান শুনে মহেন্দ্রলাল সরকার খুব মুগ্ধ হয়েছেন। মুগ্ধ হয়ে বললেন যে এর মতন ছেলে, এত প্রতিভাদীপ্ত ছেলে এই অল্প বয়সে তোমার কাছে সাধু হতে মানে আধ্যাত্মিকতার সন্ধানে এসেছে, দেখলাম খুব আনন্দ হচ্ছে। সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখটা একদম আনন্দে উদ্ভাসিত। ঠাকুর তো নরেনের সুখ্যাত করলে খুব খুশি হতেন। এরকম আছে যে একজন নরেনকে খুব প্রশংসা করছে, ঠাকুর বলছেন যে ইনি খুব ভালো লোক, কারণ নরেনের প্রশংসা করছে। তা যাই হোক, ঠাকুর তখন খুব মুখটা আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলো এবং মহেন্দ্রলাল সরকারকে তিনি বললেন যে ও গো, ওর জন্যই তো সব গো। মা বললেন, নরেনকে বলছেন, মানে ঠাকুরের স্বামীজির সম্বন্ধে বলছেন আমাদের সর্বস্ব, আর ঠাকুর স্বয়ং বলছেন যে ওর জন্যই সব। অর্থাৎ ঠাকুর যে আধ্যাত্মিকের একটা যেন কোষাগার, আধ্যাত্মিকতার একটা বিরাট কোষাগার, একটা বিরাট ট্রেজারি তিনি আবিষ্কার করেছেন। তার নিজের জন্য তো নয়, এমনকি ভারতের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের কল্যাণ হবে, সেটা তো থেকে যাবে। তিনি তো চলে যাবেন, কারণ এত আধ্যাত্মিক তপস্যা করার পরে এই শরীরটার একটা সামর্থ্য আছে, সেই শরীরটা তো থাকবে না, তিনি চলে যাবেন। কাজে এই যে আধ্যাত্মিক সিন্ধুক, আধ্যাত্মিকতার এই যে বিরাট সিন্ধুক জগতের কল্যাণের জন্য যেটি তিনি আবিষ্কার করেছেন, সেই সিন্ধুকটি জগতের সামনে কে বয়ে নিয়ে যাবে? নরেন্দ্রনাথই তো বয়ে নিয়ে যাবে। সেই জন্য ওই পরিব্রাজক হয়ে 1890 খ্রিস্টাব্দে বেরোলেন। তখন কিন্তু মঠ রয়েছে বরানগর মঠ। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে কি, ওই যে শিকাগো বক্তৃতা ধর্ম মহাসভার যে আয়োজনটা হচ্ছে, সেটা কিন্তু এই 1890 থেকে হচ্ছে। এটা একটা আসলে 1 বছর ধরে আমেরিকাতে চলছে কলম্বিয়ান এক্সপোজিশন, মানে ওয়ার্ল্ড ফেয়ার, বিশ্ব মেলা। কলম্বাসের নামে, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন, তার
400 বছর হয়ে গেছে। সেটার জন্য 1 বছর ধরেই, মানে শিকাগো ধর্ম মহাসভারও আগে 1 বছর ধরে কলম্বিয়ান এক্সপোজিশন নামে একটা বিরাট বিশ্ব মেলা হচ্ছে, ওয়ার্ল্ড ফেয়ার হচ্ছে। সেই ওয়ার্ল্ড ফেয়ারে শেষকালে একজন ভদ্রলোক, একজন নামকরা লোক, তিনি আইনজীবী লোক, তিনি বললেন যে তোমরা সারা পৃথিবীর থেকে এত কিছুর এক্সিবিশন করেছো, কিন্তু ধর্মটাকে বাদ দিয়েছো কেন? তুমি পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসটাকে দেখো, দেখবে যে ধর্ম সবসময় একটা বিরাট ফ্যাক্টর সভ্যতার অগ্রগতিতে। কাজে ধর্মটাকে দেবে না, তখন ঠিক হলো যে ধর্ম মহাসভা একটা করা হবে। শুধু ধর্ম মহাসভা হবে না, এরকম আরো 20টা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সভা হবে বেশ কিছুদিন ধরে। যেমন শিক্ষার উপরে সভা হবে, মেয়েদের নিয়ে সভা হবে, প্রত্যেকটা হচ্ছে বেশ কিছুদিন ধরে। এইরকম হচ্ছে ধর্ম মহাসভাটার পরিকল্পনাটাই হলো হচ্ছে 1890 খ্রিস্টাব্দে। এবং তারপরে কোথায় হবে ধর্ম মহাসভা বা শিকাগো মেলা কোথায় হবে, এসব করতে করতে শিকাগোতে ঠিক হলো। তো স্বামীজি ঘুরে ঘুরে ওই যে বেরোলেন, সারা ভারতবর্ষ পরিক্রমা করলেন, ভারতবর্ষ পরিক্রমা করে আমেরিকায় গেলেন। আমেরিকাতে গিয়ে যখন তিনি খুব নাম করলেন, তখনও কিন্তু সবাই বুঝতে পারছে না। তারপরে ধীরে ধীরে খবরটা এলো। প্রথম খবরটা এলো কি, প্রথম আমরা জানতে পারলাম, মানে একেবারে ওই মানে একদম প্রত্যক্ষদর্শীর বিবরণ জানা গেল ধর্মপাল যখন এলেন, অনাগরিক ধর্মপাল ছিলেন, তিনি যখন এলেন তখন জানা গেল। তিনি এসে প্রথমে 1894 খ্রিস্টাব্দে তিনি মিনার্ভা থিয়েটারে একটা ভাষণ দিলেন। সেখানে আমরা প্রথম জানতে পারলাম যে স্বামীজি ওখানে কি, মানে শিকাগো ধর্ম মহাসভাতে স্বামীজি কি দাগ কেটেছেন। বলছেন যে এই যে ধর্ম মহাসভা সফল হয়েছে, অনাগরিক ধর্মপাল বলছেন, সেটা হচ্ছে লার্জলি ডিউ টু আওয়ার ব্রাদার স্বামী বিবেকানন্দ। বলছেন আমি দেখেছি শিকাগোর রাস্তায় রাস্তায় তার সেই প্রতিকৃতি টাঙানো আছে, এবং মানুষ যখন যাচ্ছে তখন সেই প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে একটু সম্মান জ্ঞাপন না করে যাচ্ছে না। এটা এমন কাণ্ড স্বামীজি করেছেন। এরপর তো স্বামীজি ফিরলেন গোটা দেশে, 97 সালে ফিরলেন। গোটা দেশে একবারে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই শিকাগো ধর্মসভার 1 বছর পরেই আমাদের দেশে অমৃতবাজার পত্রিকাতে বেরিয়েছিল যে মানে গোটা দেশ, এই প্রথম গোটা দেশের জাগরণ হয়েছে। আপনারা জানেন যে রোমারোলা একটা উপমা দিয়েছেন, বাইবেল থেকে একটা উপমা দিয়েছেন, যে বাইবেলে গল্প আছে যে যীশু খ্রিস্ট তো মৃত মানুষকে বাঁচাতে পারতেন, এরকম ওরা বিশ্বাস করে। ল্যাজারাস বলে একজন, ওই ল্যাজারাস এবং তার বোনেরা তারা খুব ভক্ত ছিল। তো ল্যাজারাস বলে একজন মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, বোনেরা খুব কাঁদছে। এই সময় যীশু খ্রিস্ট এসে হাজির হলেন। তখন যীশু খ্রিস্টকে ওরা সব নিয়ে গেলেন। ওরা বললেন যে প্রভু তুমি খুব দেরিতে এসছো, কবরের কাছে নিয়ে গেলেন। ওখানে গিয়ে যীশু খ্রিস্ট বললেন ল্যাজারাস উঠে এসো, কামফোর্ট। সঙ্গে সঙ্গে মৃত ল্যাজারাস উঠে এলো। তাই যে স্বামীজি 1897 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ফিরলেন, ভারতবর্ষে ফেরা মানে একদম সত্যি সত্যি ভারতবর্ষ যেন ঘুমিয়েছিল, ওই ল্যাজারাস যেমন জেগে উঠেছিল সেরকম জেগে উঠলো। এবং স্বামীজি দক্ষিণ ভারত থেকে আসছেন, যে জায়গায় যাচ্ছেন সে জায়গাতেই একদম অদ্ভুত, মানে সেসব সেই সময়কার খবরের কাগজে সব আছে, সেই খবরের কাগজের রিপোর্টগুলো শঙ্করী প্রসাদ বসু বের করেছেন। তো অদ্ভুত অদ্ভুত বর্ণনা, যেমন চেন্নাইতে আসবেন তিনি, মাদ্রাজ প্রেসিডেন্সি তখন বলছে, বর্ণনা হচ্ছে যে ওই শীতকালটায় জানুয়ারি মাসে তিনি শ্রীলঙ্কায় নেমেছেন। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে নেমেছেন তিনি, 26শে জানুয়ারি ভারতে এসছেন। এই বর্তমান ভারতে 26শে জানুয়ারি তিনি পদার্পণ করছেন। তারপর দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা দিয়ে এসছেন, চেন্নাইতেও আসবেন, ঠিক আছে। কাগজে বর্ণনা দিচ্ছেন যে চেন্নাইতে তো আসবেন, এবং ছেলেরা সব গ্রাম অঞ্চল থেকে এসে হোটেল ভাড়া করে পরীক্ষার জন্য এসেছিল। পরীক্ষা হয়ে গেছে, তারা কিন্তু ফিরে যাচ্ছে না, খুব কষ্ট করে হোটেলের ভাড়া গুনে যাচ্ছে। কেন? বিবেকানন্দ আসবে। রাস্তায় ঘাটে বাজারে সব জায়গায় বিবেকানন্দ কখন আসবেন, কবে আসছেন, এই আলোচনা সব জায়গায়। এদিকে কলকাতাতেও ধীরে ধীরে আসছে যে মাদ্রাজে এত সম্মান দিয়েছে, কলম্বোতে এত সম্মান দিয়েছে, কলকাতায় না করলে কি করে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো উদ্যোগ যেন চলছে না। কিন্তু এই যে এই মানে আমাদের কয়েকজন মানে শিষ্য গৃহী ভক্ত, তারা খুব চেষ্টা করতেছে, গিরিশ ঘোষ এরা সব নানাভাবে চেষ্টা করলেন। কেউ এসে একজন বলল যে কালকে মানে স্বামীজি আসবেন, কবে আসবেন সেই দিনটাও জানা যাচ্ছে না। তারপরে জানা গেল 18ই জানুয়ারি তিনি এসে পৌঁছবেন খিদিরপুরে, ওখানে রাত্রিবেলায় থাকবেন। 19শে ফেব্রুয়ারি তিনি শিয়ালদায় আসবেন। তা সেই 19শে ফেব্রুয়ারি সেই দিনটা এসে গেল। দেখা যাচ্ছে লোকারণ্য, সে অদ্ভুত অদ্ভুত দৃশ্য, একেবারে স্ট্যাম্পেড হওয়ার জোগাড় এরকম হচ্ছে। তারপরে স্বামীজিকে নিয়ে যাওয়া হলো, রথ ছিল, একটা রথে হচ্ছে বিদেশিরা আছে অন্য কেউ, আর এটাতে স্বামীজি আছেন। স্বামীজিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে,
রিপন কলেজের ওই ছেলেরা, সুরেন্দ্রনাথ কলেজ যেটা, তারা রথের ঘোড়া দূর করে দিল, দিয়ে নিজেরাই টানতে শুরু করলো। সবাই বলছে বিবেকানন্দের জয়, বিবেকানন্দের জয়। স্বামীজি বলছেন না, এটা শ্রীরামকৃষ্ণের জয় বলো। সত্যি সত্যি তো এবার তো আপনারা জানেন যে শ্রীরামকৃষ্ণের জন্মতিথির দিনই 19শে ফেব্রুয়ারিটা পড়েছে, মানে 19শে ফেব্রুয়ারিতেই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, দুটো ভালোভাবেই মিলে গেছে। কারণ সত্যি সত্যি তো এই যে বিবেকানন্দের যে জয়, বিবেকানন্দের জয়টা তো শ্রীরামকৃষ্ণেরই জয়। বিবেকানন্দ ধর্ম মহাসভায় কি বললেন, ওই যত মত তত পত্রে আলাদা ভাষাতে বললেন, যাতে সবাই বুঝতে পারে। তারপরে সব ধর্ম সত্য, শ্রীরামকৃষ্ণ যে এইটা নিজের আধ্যাত্মিকতা দিয়ে যে আবিষ্কার করলেন, সেটা তো শুধু কলকাতার লোকেদের জন্য করেননি, দক্ষিণেশ্বরের লোকেদের জন্য, বাঙালিদের জন্য, বা শুধু ভারতবর্ষের জন্য করেননি। তো শ্রীরামকৃষ্ণ তো সারা পৃথিবীর মানব জাতির সামনে শ্রীরামকৃষ্ণের এই সর্বধর্ম সত্য বা সর্বধর্মই সমন্বয়ের বাণী, এটা তো ওই 11ই সেপ্টেম্বর প্রথম প্রকাশিত হলো, এবং প্রকাশিত হলো বিবেকানন্দের মাধ্যমে। যে বিবেকানন্দ নিজেও তো বলেছেন যে তুমি আই এম এ ভয়েস উইদাউট ফর্ম, কবিতাতে লিখেছেন যে আমি দেহহীন কণ্ঠস্বর, মানে দেহটা অ্যাকচুয়ালি আমি একটা কণ্ঠস্বর, এই দেহটার থেকে সেই কণ্ঠস্বর বেরোচ্ছে না, কণ্ঠস্বরটা আসছে শ্রীরামকৃষ্ণর থেকে। বাণী তুমি বিনা পানি কণ্ঠে মন, মানে আমি তো বলে যাচ্ছি কিন্তু তুমি সরস্বতী হয়ে আমার মধ্যে বসে আছো, তোমার কথাই আমার মুখ দিয়ে বেরোচ্ছে। তারপরে স্বামীজিকে সেদিনকে ওই রিপন কলেজে সম্বর্ধনা দেওয়া হলো, নানা জায়গায় ঘুরে টুরে তিনি ওই আলমবাজার মঠে নয় বোধহয় পশুপতি বাবুর বাড়িতে না, সোমনাথ বাবু, সেখানে বোধহয় ইয়ের সঙ্গে দেখা হলো না, ওই সেখানে তো উঠলেন। রাজা মহারাজজির সঙ্গে দেখা হলো কোথায়, রাজা মহারাজজির সঙ্গে দেখা হলো যেখানে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে দুজনের মনের মধ্যে কি চলছে, রাজা মহারাজজিকে স্বামীজি দেখছেন যে ঠাকুরের মানুষ পুত্র সামনে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দের ভেতরটাও হচ্ছে শ্রীরামকৃষ্ণময়, তিনি সব কিছুর মধ্যে এই যে ব্যাপার সেটার মধ্যে তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণেরই বিভূতি তিনি দেখছেন। আর রাজা মহারাজ দেখছেন তার 9 দিনের থেকে বড় গুরু ভাই বিশ্বজয় করে এসেছেন, তিনি তার এই দাদা গুরু ভাই, 9 দিনের বড় দাদা গুরু ভাইয়ের মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণের বিভূতি দেখছেন। মানে দুজনেরই অন্তর জুড়ে আজকের এই মহা ঘটনা 19শে ফেব্রুয়ারি 1897, সেই ঘটনার মধ্যে শ্রীরামকৃষ্ণের অবস্থান প্রকাশ জয় জয়কার দেখছেন। তা স্বামীজি গিয়ে কি করলেন, একে প্রণাম করলেন, প্রণাম করে কি বললেন, যদিও ছোট প্রণাম করলেন ব্রহ্মানন্দজিকে, বললেন গুরুবৎ গুরুপুত্রেষু। আর যদি শ্রীরামকৃষ্ণ থাকতেন, শ্রীরামকৃষ্ণকে তো প্রণাম করতাম, তিনি নেই কিন্তু আছেন, তুমি হচ্ছেন গুরুপুত্র, মানে আমার গুরু শ্রীরামকৃষ্ণ, প্রণাম করলেন। স্বামী ব্রহ্মানন্দ সঙ্গে সঙ্গে আবার দাদাকে প্রণাম করলেন, করে বললেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, তুমিও আমার কাছে শ্রীরামকৃষ্ণ, উভয়ের কাছে শ্রীরামকৃষ্ণ। এই একটা অদ্ভুত ঘটনা। তা যাই হোক, আমরা এবছরও আবার করছি, প্রতি বছর করতে থাকবো। আমাদের বিশেষ মানে কৃতজ্ঞতা, আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো এই সত্যানন্দ আশ্রম, শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের প্রতি, যে এই আলমবাজার মঠটা, এটা তো এই মঠটা ধরুন এটা আমরা সবার শেষে পাচ্ছি। কাশীপুর আমরা পেয়েছি, আমাদের রামকৃষ্ণ সঙ্গে এসছে, তারপরে ধরুন শ্যামপুকুর বাটি রামকৃষ্ণ সঙ্গে এসছে, তারপরে দক্ষিণেশ্বরেও একটি মঠ স্থাপিত হয়েছে। কিন্তু নীলাম্বর বাবু, এগুলো তো মঠের ধারাটা তো এই শ্রীরামকৃষ্ণ চলে যায়, দক্ষিণেশ্বরই মঠের সূত্রপাত বলতে পারি, বীজ। কিন্তু রামকৃষ্ণ মঠ ঠাকুর চলে যাওয়ার পর সেটা হলো কাশীপুর। দ্বিতীয় মঠ হচ্ছেন এই আলমবাজার মঠ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানেই একদম ঠিক ঠিক সঙ্গভূত হয়েছে, এখানে থেকেই স্বামীজির মনে পরিকল্পনা রামকৃষ্ণ মিশন হবে। কিন্তু এটি সবার শেষে এসছে, এখানে কত এবারে গুরু ভাইরা সব এসেছেন, কত তাছাড়াও কত গৃহী শিষ্যরা এসছে, বড় বড় মনীষীরা এসছেন সব এখানে, কিন্তু এটি সবার শেষে আমরা পেলাম। এটি আমাদের হাতছাড়া, এটা কোনোদিন যে আসবে আমরা ভাবিনি। কিন্তু রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের সেই যে স্বামী সত্যানন্দজি, অভেদানন্দজির শিষ্য, তিনি বোধহয় 1966, 67 কি 68 সাল থেকে এটা কিনে নিলেন, কিনে নিয়ে এটাকে কিন্তু রক্ষা করে রাখলেন, তিনি প্রদীপটাকে জাগিয়ে রেখেছিলেন। তারপর ঠাকুরের ইচ্ছায় সব পরিস্থিতি পাল্টে গেল। বর্তমানে যিনি জেনারেল সেক্রেটারি আছেন মধু মহারাজ, আমরা বলি শারদাত্মানন্দজি, তার প্রধানত তার বা প্রেসিডেন্ট যিনি বর্তমান আছেন, আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন ওদের আশ্রমের, এদের সকলের সমবেত চেষ্টায় ঠাকুরের ইচ্ছায় 2023 সালে এটি রামকৃষ্ণ মঠ মিশনের, রামকৃষ্ণ মঠের, এটি আলমবাজার মঠ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয়েছে। কাজেই 19শে ফেব্রুয়ারি এটি জাতীয় উৎসব, কলকাতার
গোটা কলকাতার উৎসব, এই গোটা কলকাতার উৎসবটিকে মানে এতদিন নিজেদের উৎসব বলে পালন করতেন, ওই ওনাদের কথা বললাম, শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম বা ওরা করতেন। এখন এটি রামকৃষ্ণ মঠ মিশনের নিজস্ব উৎসব হয়ে গেছে। ওরাও সাথে আছেন, যারা আগে ছিলেন তারাও আছেন। গত বছর আমার সৌভাগ্য হয়েছিল যে আমি এই শোভাযাত্রার মধ্যে সারাক্ষণ অনেকক্ষণ ছিলাম। থাকতে থাকতে মানে মানে কি যে আনন্দ, স্বামীজি যেন জীবিত আছেন, মানে সত্যি সত্যি যেন স্বামীজি ফিরছেন। শুধু আমার নয়, প্রত্যেকের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আর আমার সব থেকে যেটা মনে হয়েছে, যারা সিকিউরিটির লোক তারাও বুঝতে পারছেন, কলকাতা তো মিছিল নগরী, তারা তো মিছিল দেখেন, কিন্তু এই মিছিল যে অন্য মিছিল সেটা কিন্তু তাদের প্রত্যেকটা হাব ভাবে ফুটে উঠেছিল। তারা বুঝতে পারছেন, মানে সর্বত্র একটা শ্রদ্ধা, সর্বত্র একটা ভক্তি, সর্বত্র একটা স্বামীজির নাম এবং ভাবে একটা উন্মাদনা। আশা করি আগামী এর দিন তাই হবে। নমস্কার।